खेल खेल खिलाड़ी 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 खेल हंसकर मिलकर डटकर बढ़कर खेल खिलाड़ी खेल हंसकर मिलकर डटकर बढ़कर खेल खिलाड़ी खेल 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 खेल स्वदेशी अपनाएंगे स्वदेशी अपनाएंगे जनमानस तक पहुंचाएंगे जनमानस तक पहुंचाएंगे विजय पताका फहराएंगे विजय पताका फहराएंगे स्वाभिमान का युग लाएंगे स्वाभिमान का युग लाएंगे खेलों की दुनिया में होगा खेलों की दुनिया में होगा प्रथम हमारा खेल खेल खिलाड़ी खेल खेल खिलाड़ी खेल खेल खिलाड़ी खेल खेल खिलाड़ी खेल उछले कूदे जल में तेरे कूदे जल में तेरे बाधाओं के पथ पर दौड़े बाधाओं के पथ पर दौड़े योग कबड्डी खो खो खेले कबड्डी खो खो खेले वजनों से ताकत को तोले वजनों से ताकत को तोले धनुष बाण से फिर साधेंगे धनुष बाण से फिर साधेंगे एकलव्य का में खेल खिलाड़ी खेल खेल खिलाड़ी खेल खेल खिलाड़ी खेल खेल खिलाड़ी खेल सख्त भुजा हो सशक्त कंधे बुझाओ सशक्त कंधे आंधी में भी अविरल गति हो आंधी में भी अविरल गति हो रग रग में हो प्यार देश का रग में हो प्यार देश का खुली निगाहें अविचल गति हो खुली निगाहें अविचल गति हो तन में बल हो मन निर्मल हो तन में बल हो मन निर्मल हो जो बाती में थे खेल खिलाड़ी खेल खेल खिलाड़ी खेल खेल खिलाड़ी खेल खेल खिलाड़ी खेल हार हुई तो मत घबराना हार हुई तो मत घबराना विजय मिली तो मत इतराना विजय मिली तो मत घबराना वृत्ति खिलाड़ी भूल न जाना खिलाड़ी भूल न जाना आज रुके तो कल बढ़ जाना आज रुके तो कल बढ़ जाना विजय पराजय जो भी आए विजय पराजय जो भी आए निर्भय होकर खेल खेल खिलाड़ी 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 खेल বাকি যে অন্যতম কার্যক্রম পালন করা হয় সমগ্র বছরে তার মধ্যে একটি অন্যতম কার্যক্রম হলো বিশ্ব বিজয় দিবস। এই কার্যক্রম সমগ্র দক্ষিণবঙ্গ নয়, ভারতবর্ষের সমস্ত জায়গাতে ক্রীড়ামন্ত্রীর সাংগঠনিকভাবে ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন উজ্জ্বল ব্যক্তিত্বদের নিয়ে এই কর্মসূচি পালন করে। কিন্তু আমরা সবাই জানি বিশ্বে এক অতিমারী মহাসংকটের মধ্য দিয়ে আমরা চলেছি। তাই আজ আমরা ভার্চুয়ালি দক্ষিণবঙ্গ প্রান্তের প্রতিটি জেলা থেকে কিছু সাংগঠনিক সদস্য এবং ক্রীড়াপ্রেমী সমস্ত মানুষকে আজ আমরা একত্রিত করেছি ভার্চুয়াল মিটিংয়ে, যেখানে আমরা আজকের এই বিশ্ব বিজয় দিবসের তাৎপর্য শুধু বৌদ্ধিক এবং চিন্তনী বা কেন বলি না, ক্রীড়া ক্ষেত্রে নরেনের যে অসামান্য যোগদান ছিল এবং তিনি ক্রীড়া
ক্ষেত্রকে কতটা তাৎপর্যের সঙ্গে দেখতেন সেই বিষয় নিয়ে আজকে আমরা জানবো, আমরা শুনবো। তার আগে আজকের এই কার্যক্রমের প্রথমানুষ্ঠানে স্বদেশ মন্ত্র পাঠ করবেন আমাদের ক্রীড়াভারতের অন্যতম কার্যকর্তা শান্তিনী ঘোষ। শান্তিনী ঘোষ মহাশয়কে অনুরোধ করবো স্বদেশ মন্ত্র পাঠ করে আজকের কার্যক্রমে শুরু করা। স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পরমবাদ, পরমকরণ, পরমাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য মানার সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চন্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগৎরম্বে, আমার মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। শান্তিনীকে অসংখ্য ধন্যবাদ। স্বামীজির স্বদেশ মন্ত্র পাঠের মাধ্যমে আমাদের এই কার্যক্রমের শুভ সূচনা হলো। শেষের সেই উত্তপ্ত কণ্ঠের যে সম্বোধন, যে সম্বোধনে তিনি কেড়ে নিয়েছিলেন উপস্থিত সমস্ত দর্শকের মন প্রাণ। আমরা একবার সেদিনের সেই ভাষণ নরেন থেকে বিবেকানন্দের উত্তরণের যে পর্ব, সেই পর্বের সেই ভাষণ একবার আমরা শুনব। আমাদের ক্রীড়াভারতীর তরুণ কার্যকর্তা রিয়া বাহাদুর এবং অয়নের কণ্ঠ থেকে বাইলিঙ্গুয়াল হিন্দি, ইংরেজি এবং বাংলা দুটি ভাষাতেই আমরা স্বামীজির সেই ভাষণ একবার সবাই শুনবো এবং স্মরণ করবো সেই দিন এবং সেই মহেন্দ্রক্ষণকে, যে স্মরণের মধ্য দিয়ে আমরা আবার একবার তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবো। রিয়া এবং অজয়। অজয় 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 এবং রিয়া। নমস্কার। আজ থেকে 127 বছর আগে ইংরেজিতে আমেরিকার শিকাগো শহরে যে বক্তৃতার মধ্যে দিয়ে ভারতবর্ষের পুনর্জাগরণের ইতিহাস রচনা হয়েছিল, আমি সেই বক্তৃতারই বঙ্গানুবাদ আপনাদের পাঠ করে শোনাচ্ছি। হে আমেরিকাবাসী ভগিনী ভাতৃবৃন্দ, আজ আপনারা আমেরিকাকে যে আন্তরিক সাদর অভ্যর্থনা করিয়াছেন,
তাহার উত্তর দিবার জন্য উঠে দিয়া আমার হৃদয় অনেক বছরের আনন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছে। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ হইতে আমি আপনাদিগকে ধন্যবাদ জানাইতেছি। সর্বধর্মের যিনি প্রশস্তি স্বরূপ তাহার নামে আমি আপনাদিগকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। সকল জাতি ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু নরনারী হইয়া আমি আপনাদিগকে ধন্যবাদ দিতেছি। এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তাকেও আমি ধন্যবাদ জানাই, যাহারা প্রাচ্যদেশীয় প্রতিনিধিদের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করিলেন যে অতি দূর দেশবাসী জাতিসমূহের মধ্য হইতে যাহারা এখানে সমাগত হইয়াছেন তাহারাও বিভিন্ন দেশে পরধর্ম সহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করতে পারে। যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা ও সর্ববিধ মত স্বীকার করার শিক্ষা দিয়া আসিতেছে, আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত করে করি। আমরা শুধু সকল ধর্ম সত্য করি না, সকল ধর্মকে আমরা সত্য বলিয়া বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন শব্দটি অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত বলিয়া গর্ব ভাবি। পৃথিবীর সকল ধর্মের ও সকল জাতির রীতিনীতি ও আশ্রয় প্রার্থীর জন্য চিরকাল আশ্রয় দিয়ে আসিয়াছি। আমি সেই তাদের অন্তর্ভুক্ত করিয়া পৃথিবীকে গৌরবান্বিত করি। আমি আপনাদের এই পৃথিবীতে গর্ব করি যে আমরা পৃথিবীর ভারত বংশোদ্ভূতের অবশিষ্ট অংশকে সদয় হৃদয় ভারত করতে রাখা। যে বছর রোমানদের ভয়ঙ্কর উৎপীড়নে তাহাদের পবিত্র সেই আমাদের মধ্যে আশ্রয় লাভের জন্য আসিয়াছিল। জড়বিশ্বের মহান পারস্য জাতির অবশিষ্টাংশকে যে ধর্মাবলম্বীগণ আশ্রয় দান করিয়াছিলেন এবং আজ পর্যন্ত তাহারা তাহাদিগকে প্রতিপালন করিতেছে, আমি তাহাদের নয়। প্রতিদিন পাঠনে যে আমি আবৃত্তি করিয়া আসিতেছি তাহা পঙ্ক্তি উদ্ধৃত করিয়া আমি আপনাদের নিকট বলিতেছি। রুটিনা স্ত্রিয়া তাহাদের সকলে যেমন এক সমুদ্রে তাহাদের জলরাশি ফালিয়া দাঁড়িয়ে দেন, তেমন এ ভগবান নিজ নিজ পবিত্র বর্ষণ সরল অচিল নানা পথে যাহারা তাহাদের সকলের একমাত্র লক্ষ্য পৃথিবীতে যাবৎ অনুষ্ঠিত সম্মেলনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহাসম্মেলন এই ধর্ম মহাসভা গীতা প্রচারিত সেই অপূর্ব মতের সত্যতা প্রতিপন্ন করিতেছে, সেই বাণী ঘোষণা করিতেছে। ये यथा मां प्रपद्यन्ते तं तथैव भजम्यहम् मम वर्तमानुवर्तन्ते मनुष्या पार्थः सर्वशः। যে ভাব আশ্রয় করিয়া আসুন না কেন, আমি তাহাকে সেইভাবে অনুভূত করিয়া থাকি। হে অর্জুন, মনুষ্যগণ সততভাবে আমার পথে চলিয়া থাকে। সাম্প্রদায়িকতা, গোঁড়ামি ও এগুলির ভয়াবহ ফলস্বরূপ ধর্মোন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল অধিকার করিয়া রাখিয়াছে। ইহারা পৃথিবীকে হিংসায় পূর্ণ করিয়াছে, বারবার ইহাকে নরশরীরে সৃষ্টি করিয়াছে, সভ্যতা ধ্বংস করিয়াছে এবং সমগ্র জাতিকে হতাশায় মগ্ন করিয়াছে। এই সকল ঈশ্বরের নিঃস্বার্থ যদি না থাকিত, তাহা হইলে মানব সমাজ আজ পূর্বাপেক্ষা অনেক উন্নত হইত। তবে ইহাদের কাল এবং আমি সর্বতভাবে আশা করি এই ধর্ম মহাসমিতির সম্মানার্থ আজ যে ঘণ্টাধ্বনি নিনাদিত হইয়াছে, তাহাই সর্ববিধ ধর্মোন্মত্ততা, তরবারি অথবা লেখনের মধ্যে অনুষ্ঠিত সর্বপ্রকারের নির্যাতন এবং একই লক্ষ্যের দিকে অগ্রসর ব্যক্তিগণের মধ্যে সর্ববিধ অসৎভাবে সম্পূর্ণ অবসানের বার্তা ঘোষণা করি। নমস্কার। অজয় যাদব আমাদের ক্রীড়াভারতের অন্যতম কার্যকর্তা অজয় যাদব অনুরোধ করব ইংরাজি সঠিক পাঠ করে আমাদের অজয় যাদব।
Good evening, everyone. Speech delivered by Swami Vivekananda on September 11, 1893, at the First World Parliament of Religions on the site of present-day Art Institute. Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions, and I thank you in the name of millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who referring to the delegates from the Orient. Have told you that these men from far off nation may well claim the honor of hearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal tolerance, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites who came to southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman terror enemies. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings. As the different streams having their sources in the different paths, which men take through different tendencies, various through they appear, crooked or straight or lead to tea. The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a meditation, a declaration to the world of the wonderful doctrine preached in the Gita. Whosoever comes to me, through whatsoever from I reach him, all men are struggling through paths which in the end lead to me. Sectarianism, bigotry, and its horrible descendant, fanaticism, have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it of pain and obtained with human blood, destroyed civilization, and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time came, and I fervently hope that the bell that tolled this morning in honor of this convention may be the death knell of all pantheism, of all persecutions, be it the sword or with the blade, and of all uncharitable feelings between persons wending their way to the same goal. Thank you. অসংখ্য ধন্যবাদ। 127 বছর আগের চিকাগো শহরে 3 দিনব্যাপী ধর্ম সম্মেলনের প্রথম দিন ছিল নরেন তথা বিবেকানন্দর সেই ঐতিহাসিক বক্তব্য, যে বক্তব্যের সম্বোধনে তিনি জয় করে নিয়েছিলেন ওই দিন ওই পার্মানেন্ট মেমোরিয়াল আর্ট প্যালেসে উপস্থিত সমস্ত দর্শকদের হৃদয়। তার সম্বোধনে তিনি যে মাতৃশক্তি জয়লাভ করেছিলেন, তাতেই সনাতন ধর্মে মাতৃশক্তি এবং মায়ের স্থানকে তিনি সমস্ত পাশ্চাত্যে বোঝাতে পেরেছিলেন। সত্যি সমস্ত ধর্মের প্রশস্তি স্বরূপ সনাতন ধর্ম কেন সমগ্র পৃথিবীতে কয়েক হাজার বছরের অত্যাচার এবং লাঞ্ছনার পরেও তার গৌরী পতাকা তুলে করে রেখেছে। আজকের এই কার্যক্রমে যে বিশেষ অতিথিরা উপস্থিত আছেন, আমি তাদের সবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই।
আজ সেই অর্থে আমাদের এই কার্যক্রমে চাঁদের হাট কার্যক্রমে উপস্থিত আছেন দক্ষিণবঙ্গ প্রান্তের সম্পাদক, যিনি এই মুহূর্তে পূর্ব ক্ষেত্রের সংযোজক বটে, আমাদের সবার খুব কাছের অভিভাবক শ্রী বিভাস মজুমদার মহাশয়। উপস্থিত আছেন অখিল ভারতীয় সভা সংগঠন মন্ত্রী, যার হাত ধরে এবং যার অভিভাবক থেকে আমাদের পথ চলা শুরু, বসিরহাট জেলার মূল স্বয়ংসেবক শ্রী মধুময় নাথ। সম্মানীয় মধুময় নাথ মহাশয় এই প্রান্তের বিভিন্ন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পর আজ অখিল ভারতীয় স্তরে এই সংগঠনের প্রচার এবং প্রসারে নিজেকে নিয়োজিত করেছেন একজন সর্বত্যাগী প্রচারক, যার প্রতিনিধিত্বে, যার মার্গদর্শনে এবং যার বকাবকিতে আমাদের পথ চলা এবং আজ দক্ষিণবঙ্গের ক্রীড়া ভারতীর কার্যক্রম বিভিন্ন জায়গায় হচ্ছে এবং বিভিন্ন জায়গায় প্রতি বছর সেটা হয়। আমাদের মধ্যে আছেন অখিল ভারতীয় সভাপতি, আমাদের সবার অভিভাবক শ্রী তপন মোহন চক্রবর্তী মহাশয়, স্যার পানিপুর কলেজের এক্স প্রিন্সিপাল এবং পশ্চিমবঙ্গে ক্রীড়া ভারতীর জন্মলগ্ন থেকে উনি আমাদের মার্গদর্শন করে চলেছেন। আজ আমরা এই কার্যক্রম পেয়ে আমরা সবাই অত্যন্ত কৃতজ্ঞ এবং আজকের এই কার্যক্রমের মূল বক্তা, যিনি বিশ্ববিদ্যালয় দিবস সম্পর্কে আমাদেরকে অধিক দেবেন, মেদিনীপুর জেলার মানপুর গ্রামের স্বয়ংসেবক, সর্বত্যাগী প্রচারক এবং একইভাবে বিভিন্ন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন তাৎপর্যপূর্ণ দায়িত্ব পালন করার পর শারীরিক ক্ষেত্রে যিনি উদ্বুদ্ধি অর্জন করেছেন, নিজ যুগে যিনি শিক্ষক ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন বর্গে, যার হাত ধরে দক্ষিণবঙ্গ প্রান্তের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ক্ষেত্রের কাজ প্রচার এবং প্রসার পেয়েছে এবং আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় সহপ্রচার প্রমুখ সম্মাননীয় শ্রী অদ্বৈত চরণ দত্ত মহাশয়। আমরা ক্রীড়া ভারতীর সংগঠনের তরফ থেকে, ক্রীড়া ভারতীর পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে আবার একবার শ্রদ্ধাভূমির ভিত্তিতে আজকের এই কার্যক্রমে স্বাগতম জানাচ্ছি। এরপর একটি একক গীত পরিবেশন করবেন শ্রী দেবাশিস বিশ্বাস মহাশয়, কলকাতা মহানগরীর সভাপতি, বিশিষ্ট পর্বতারোহী, ৮,০০০ শৃঙ্গ ৮খানা তিনি জয় করেছেন। এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘার মতো দুর্গম শৃঙ্গ তিনি জয় করেছেন। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, তিনটি পুরস্কার প্রাপ্ত শ্রী দেবাশিস বিশ্বাস মহাশয়, তিনি একটি একক গীত পরিবেশন করবেন। তারপরে আমরা আমাদের বৌদ্ধিক যে মূল কার্যক্রম সেই কার্যক্রমে যাব। সম্মানীয় দেবাশিস বিশ্বাস মহাশয়কে অনুরোধ করবো একক গীত পরিবেশন করার। নমস্কার। আজকে আমরা স্বামীজির সেই শিকাগো ভাষণের পূর্তি উপলক্ষে এক হয়েছি। স্বামীজির উপরে ভাবতে গিয়ে আমি দেখলাম যে রবি ঠাকুরের একটা গান আমার মাথায় আসলো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি হয়ে আসো। স্বামীজি খুব কম সময়ের জন্য এসেছিলেন আমাদের সামনে, আমাদের কাছে, আর ওই অল্প সময়ে আমাদের এত কিছু দিয়ে গেছে। আমার মনে হয় কেউ সারা 100 বছর বাঁচলেও মনে হয় তত দিতে পারে না। আমি রবি ঠাকুরের গান দিয়ে স্বামীকে স্মরণ করছিলাম। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক প্রেমিক ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ
বিরাজঙ্কারে এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার পারে বিরাজঙ্কারে ঘোর বিপদ মাঝে তোর জনমের মুখের হাসি দেখিয়া হাসো কোন আলোতে গানের প্রদীপ জ্বালিয়ে তুমি ঘরায় আসো তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ঘরায় আসো তোমার ভাবনা কিছু নাই কে যে তোমার সাথের সাথে ভাবি মনে তাই তোমার ভাবনা কিছু নাই কে যে তোমার সাথের সাথে ভাবি মনে তাই তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ঘরায় আসো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ঘরায় আসো। নমস্কার। অসংখ্য ধন্যবাদ দেবাশিসদার। দেবাশিসদার চরিত্রের এই দিকটা আমাদের কাছে অপরিচিত ছিল। আজকের এই কার্যক্রমের মাধ্যমে আমরা দেবাশিসদার এই গুণটার সঙ্গে পরিচিত হলাম। 63তে জন্ম, 93তে বিশ্ববিজয়, 30 বছরের ওই রাষ্ট্র তপস্বী বিশ্ববিজয়কে আমরা স্মরণ করার জন্য আজকের এই কার্যক্রম। আমরা ওনার বিবিধ গুণের কথা জানি, কিন্তু বিবেকানন্দর সিমলাতে যোগের পরের জিমনাস্টিকে তার প্যারালাল বার, তার ট্রাপিজ, কর্নওয়াল স্ট্রিটে তার কবাডি খেলা ইত্যাদি, অর্থাৎ ক্রীড়া ক্ষেত্রে ক্রীড়ার সঙ্গে তার যে ওতপ্রোত সম্পর্ক সেই বিষয়ে আমরা এবং তার সার্বিক চরিত্রায়ন সেই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ভাষ্য আমরা শুনব। আমি আবার একবার আমাদের ক্রীড়া ভারতীর পরিবারের তরফ থেকে অনুরোধ করছি অদ্বৈতদাকে, সম্মাননীয় অদ্বৈতদা আজকের বিষয় রাখবেন। আমরা সবাই মিউট করে রাখবো যাতে আমাদের কারো শুনতে অসুবিধা না হয়। আমি অনুরোধ করবো সম্মাননীয় শ্রী অদ্বৈত চরণ দত্ত মহাশয়কে, উনি আজকের এই মৌখিক আমাদের সবার কাছে রাখবেন। মাননীয় তপনদা এবং ক্রীড়া ভারতীর অখিল ভারতীয় সভা সম্মেলন মন্ত্রী মধুরা এবং ক্রীড়া ভারতীর এখানে উপস্থিত বিভাস দা, পার্থদা এবং আরো যে কয়েকজন ক্রীড়া ভারতীর এখানে কার্যকর্তা আছেন এবং অন্যান্য যারা আজকে এই কার্যক্রমে আর যোগ দিয়েছেন, তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পার্থদা শোনা যাচ্ছে? পার্থদা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আজকে আবার আমি বিশ্ব বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের বাংলায় স্বামী বিবেকানন্দ বাড়ি বাড়িতে দেবতার আসনে পূজিত হচ্ছে, কিন্তু স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব নিয়ে লোকেরা কিন্তু
এখনো বলে আমরা এই আরএসএস এর হিন্দুত্বটা মানি না, আমরা বিবেকানন্দের হিন্দুত্বটা মানি। আমরা বিস্তার করে তাদের সম্বন্ধে কিন্তু আজকেও আমি আবার অনুরোধ করবো, তারা আবার বিবেকানন্দকে পড়ুন, একটা বই অবশ্যই পড়ুন, রাউজিং কল টু হিন্দু নেশন। 39 ইয়ার্স একজন যুবক তিনি সারা বিশ্বকে কাঁপিয়ে দিলেন। সাইক্লোনিক ইন্ডিয়া এক রেনেসা, এক নবজাগরণের প্রদূত হিসাবে তিনি ভারতে এসেছিলেন। স্বামী বিবেকানন্দের যিনি আর আমরা বলতে পারি উত্তরসূরি, যিনি তাকে তার ভাবগুরু হিসাবে নিয়েছিলেন। এখানে বাংলার লোকেরা বাড়ি বাড়িতে সুভাষচন্দ্র বোসকে পূজা করে, শ্রদ্ধা করে, কিন্তু তাদের সবাই জানা দরকার 14 বছর বয়সে নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দের একটা বই পড়লেন, আর তারপর পড়ার পরই তিনি ঠিক করলেন যে আমার যদি কেউ গুরু থাকে তাহলে বিবেকানন্দই আমার গুরু। আর যতদিন সুভাষচন্দ্র বোস বেঁচে ছিলেন তার সঙ্গে যেমন ভগবত গীতা থাকতো, তেমনি বিবেকানন্দের ছবি থাকতো, তার পড়ার জন্য স্বামী বিবেকানন্দের ছবি থাকতো। আজকে যারা বাংলা যুবক যুবতী তাদের অনুরোধ করবো, আমরা নিশ্চিত রূপে বিবেকানন্দকে পড়ুন, সুভাষচন্দ্র বোসকে পড়ুন, এই দৃষ্টি নিয়ে পড়ুন। বাংলার উত্থান নয়, সারা ভারতের উত্থান। সারা পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের পরিস্থিতির কথা যদি বলি তাহলে বিবেকানন্দকে পূজা করতে হবে, বিবেকানন্দের বীর সন্ন্যাসী বিবেকানন্দকে পূজা করতে হবে। তার জন্ম কলকাতার সিমলার, আর সিমলার জ্ঞানপীঠে ছেলে। তার বন্ধু আচার্য গজেন্দ্র সিং কি বলছেন, তিনি ছিলেন আমাদের বন্ধুদের প্রাণ। এক বন্ধু আচার্য গজেন্দ্র সিং এর নাম আমরা জানি, বিখ্যাত ব্যক্তিত্ব। তিনি বলছেন তিনি আমাদের মধ্যবর্তী ছিলেন কার সম্বন্ধে, বিবেকানন্দ সম্বন্ধে। বিবেকানন্দ কে ছিলেন বলেন, আমাদের প্রেরণার দিব্য পুরুষ, দিব্য প্রেরণার কেন্দ্রবিন্দু। গজেন্দ্র সিং তার বন্ধু সম্বন্ধে বলছেন, এক হাসি খুশিতে খেলাধুলোতে মাঠে তার জীবনের শেষ দিন পর্যন্ত আমরা তাকে দেখেছি। আর সেই বিবেকানন্দের বিশ্ব বিজয়ী দিবসে তার যে বক্তব্য, আর সেটা আমরা শুনলাম। বিশ্ব বিজয়ী দিবসে যাওয়ার আগে তিনি স্বামী বিবেকানন্দ মা সারদার কাছে গিয়েছিলেন। মা সারদা বলি তখন বিবেকানন্দ এইভাবেই মানতেন তিনি মা সারদাকে, আর মা সারদার অনুমতি নিয়ে তিনি গিয়েছিলেন। আমরা জানি কি কষ্ট করে তিনি গেছেন। আর চিকাগো ধর্মসম্মেলনে পৌঁছানোর আগে আর কষ্টকর জীবন এবং সেখানকার মহিলাদের সহযোগ ইত্যাদি সব বিষয়ে চর্চা আজকে নেই, সময় খুব কম। আমরা ক্রীড়া ভারতের তরফ থেকে যে বিষয়ে আমরা অল্প সংখ্যক চর্চা করবো, স্বামী বিবেকানন্দ এবং খেলা এবং খেলার মাঠ। কিন্তু তার সঙ্গে চিকাগো ভাষণের যেহেতু আজকে 11 সেপ্টেম্বর 1893 এই বিশ্ব বিজয়ী দিবসে কলকাতা যুবকদের তখনকার পরিস্থিতি ছিল, কলকাতায় একটু বিবেকানন্দ জন্মেছিলেন। ছোটবেলা থেকে ডাকপিটে রামকৃষ্ণ প্রথম দিন তাকে দেখতেই বলছিলেন যে সপ্তর্ষি মন্ডলের মধ্যে একজন, যে রামকৃষ্ণ বলছেন আমি তোর জন্যই জন্মেছি, আর তার সমস্ত শক্তি তাকে দিয়েছিলেন। কলকাতার ডাকপিটে ছেলেটা কেমন কলেজে পৌঁছে, একদিন কলেজের ক্লাস পৌঁছে একটি ছেলেকে বলছে তোমার ফিলাপ হবে না, তোমার বেতন অনেক বাকি আছে, কালকে তোমার তার পরীক্ষা আছে, সেই জন্য ক্লাস তাকে ফিরিয়ে দিচ্ছে। ফর্ম ফিলাপ না করলে, বেতন না দিলে তার কালকে পরীক্ষা বসতে পারবে না। নরেন্দ্রনাথ দত্ত কলকাতায় আর ডানপিটে ছেলের কথা আমরা শুনলাম। তো সেই কলকাতার
আর যুবক যখন শুনছে ছেলেটি কাটাকাটি করছে, ক্লাসকে বলছে যে আমার ফর্মটা ফিল আপ করে দেবো না, তো বলে হবে না, কালকে আমার পরীক্ষা, আমি বলি আমি পরবর্তীকালে শোধ করে দেবো। তো নরেন্দ্রনাথ কাছে এসে বললো ক্লাসকে, তাকে চেনতো, তার বাড়ালো, তাকে বললো এটা করো না। তো ক্লাস বলছে তোমাকে যেখানে করতে হবে না দাদাগিরি। নরেন্দ্রনাথ আবার জোরের সঙ্গে বললো, কিন্তু শুনলো না। ছেলেটাকে ডাকলো, যাও বাড়ি ফিরে যাও, কালকে তুমি চলে আসবে, তোমার সব ব্যবস্থা হবে, পরীক্ষা ব্যবস্থা হবে। তো নরেন্দ্রনাথ কি করছে? নরেন্দ্রনাথ যে পাড়ায় ডান করেছিলেন সিমলায় মেঘুয়া পার্কে, সন্ধ্যেবেলা জানতো ক্লাস প্রত্যেকদিন রাত্রিবেলা গিয়ে আর ওই গোপনে পুরি খেত, গাঁজা খেত আর জুয়া খেত। তখনকার দিনের এইরকম একজন লোক, অসামাজিক লোক হিসেবে লোকের তাকে বহিষ্কার করে। নরেন্দ্রনাথ দোষে ছিল, তার কাছে গিয়ে পৌঁছে যায় রাত্রে কালে। তাকে দেখেই নরেন্দ্র দেখে সেই ভূত দেখার মতো হাত তুলেছিল। আর নরে নরে কোনো কথা নেই, তুমি এই সব অন্যায় কাজে যুক্ত আছো, আমি পাড়ার সমস্ত লোকের বলবো, কলেজে বলবো। নরেন ডুবে এসে নরেনকে জড়িয়ে ধরেছে, বাচ্চা তুই বুঝিস না, তার একটা কাজ করবে। কি কাজ করবে? কাজটা হচ্ছে এটাই, কালকে আজকে যে ছেলেটিকে তুমি ফিরিয়ে দিয়েছ, সে বেতন দিতে পারবে না, তার ফর্ম ফিল আপ করে দিতে হবে, তার সব ব্যবস্থা তোমাকেই করতে হবে, পরীক্ষা বসবে। মনে তুই যা বলিস তাই নয়, তুই আমাকে আর বিশ্বাস করে সব করে দেবে। নরেন্দ্রনাথ রাত্রি তার বন্ধুদের নিয়ে ডানকুটে ছেড়ে সিমলা আর নাটকের শুরু কেমন ভাবে নরেন্দ্রনাথের ভূত দেখেছিল এবং কেমন ভাবে সেই ছেলেটিকে জন্য সহায়তার জন্য নরেন্দ্রনাথের আবির্ভাব ঘটেছিল, তা বন্ধুদের নাটক করে দেখাচ্ছিল। এটাই ছিল নরেন্দ্রনাথের এক ডানকুটে ছেলে, সাহসী যুবক। কলকাতার যুবকরাও, কলকাতার ছেলেরাও সাহস দেখিয়েছিল কবে? এই কথাটা কলকাতার লোকেরা মনে রাখেনি, বা পশ্চিমবঙ্গের লোকেরা যেদিন বিশ্বজীবন দূর করে জয় করে ফিরে কলকাতায়, তার আগে পর্যন্ত নরেন্দ্রনাথের মর্যাদা ছিল না। যুবকদের কাছে, যুবতীদের কাছে বিশ্ববিজয়ী পরের পর তিনি যখন কলকাতায় আসলেন, কলকাতার লোকেরা, যুবক যুবতীরা বজবজের কাছে গিয়ে ঘোড়া চালিয়ে গেল তাকে স্বাগত করার জন্য। আর বিবেকানন্দকে ঘোড়া গাড়িতে বসিয়ে তারা বলল, ঘোড়া কেন গাড়ি চালাবে, আমরা তারা ঘোড়া খুলে নিয়ে নিজেরাই স্বামী বিবেকানন্দকে ঘোড়া খুলে দিয়ে তারা নিজেরাই ঘোড়া গাড়ি আনতে আরম্ভ করল। এই বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় দিবসের পরিণাম শুধু তাই নয়, তার পরিণাম কি? যে অধিবেশনে তিনি 3.5 মিনিটের বক্তৃতা আমরা এটা শুনলাম, তার ভিতরে অত্যন্ত তেজ, অমূল্য শক্তি কি করেছে তার আর প্রিয় আরেকজন আর মহেন্দ্রনাথ দত্ত, তিনি বলছেন যে এইরকম একজন তেজস্বী শক্তি কোথা থেকে পালিয়েছিল। তার ভিতরে যে কঠোর তেজযুক্ত পাদ্রীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে মানসিকতা, সেই পাদ্রীরা তার ভয়ে কাঁপত। হিন্দু ধর্মের বিরুদ্ধে তারা কিছু বলছিল, তাদেরকে যেমন ভাবে তিনি ক্ষমা দিয়েছিলেন, তারা তাকে ক্ষমা চেয়েছিল। সেই যেখানে 99% খ্রিস্টানদের সামনে তিনি দাঁড়িয়ে অধিবেশনের প্রথম দিনে তাকে যখন বক্তব্য রাখতে বলা হয়েছিল, তিনি বলতে পারেননি, চিন্তা করছিলেন। তিনি কোনো লিখিত ভাষণ নিয়ে যাননি, কিন্তু তিনি আর প্রথম অধিবেশনে বললেন, পরের অধিবেশনে বলবো। দ্বিতীয় অধিবেশনে দেখছে সেই হলে 8,000 লোক, যারা সেখানে খ্রিস্টানরা, তাদের খ্রিস্টানকে প্রধান্য দেওয়ার জন্য যে হলে আয়োজন করেছিল, তারা দুনিয়াতে শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে। কিন্তু সেখানে পৌঁছেছিলেন ভগবানের প্রেরিত আর সেই রবীন্দ্রনাথ সেখানে পৌঁছে সেই বিবেকানন্দ দ্বিতীয় অধিবেশনে কিছু না বলে বলল পরের অধিবেশনে, তারা বলল পরের অধিবেশনে যদি না বলো তাহলে বলা হবে না। দ্বিতীয় অধিবেশনে তিনি দাঁড়িয়ে তিনি যে কথা বলেছিলেন, কলকাতায়, সারা বাংলা, সারা ভারতের যে মূর্তি আমরা দেখি, স্ট্যাচু বিবেকানন্দ হাত আর কিভাবে আর বন্ধন করে দুই বিদ্রোহ দাঁড়িয়ে আছে, তার যে ছবি দেখি সেভাবেই তিনি এইখানে ভাষণ দিয়ে যে কথাটি বলেছিলেন যে আমি কোটি কোটি হিন্দু অনারীদের দেশ, আজকে এই ভারতবর্ষ হিন্দুদের দেশ তিনি বলছেন।
এটা আমাদের হিন্দু মতে আমরা নিজের গর্ববোধ করি। তার ভিতরে অনন্ত শক্তি, তেজ শক্তি, এটা সমস্ত লোক দেখেছিল। আর পাঠরা বলছিলেন তার প্রথম যে সম্বোধন, ও মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা, আমেরিকাবাসীর ভাই বোনেরা, লোকেরা অবাক হয়ে গেছিল, একদম স্তব্ধ হয়ে গেছিল বলে। তারপর তারা তালি বাজিয়েছিল 2 মিনিট ধরে। কি বলবে ভাবছিল, কারণ কি তারা কেন তালি বাজিয়েছিল? এর আগে সমস্ত বক্তারা যে বক্তব্য রেখেছিলেন সেটা ছিল লেডিস এন্ড জেন্টলম্যান অফ আমেরিকা। ভারত থেকে অনেকেই দিয়েছে, কিন্তু আমরা যদি দেখি সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে তিনি পৌঁছেছিলেন। আর তার সম্বোধন সমস্ত বিশ্ববাসীর কাছে এটাই ভারতের পরিচয় বহন করে। তার এই শিক্ষা কোথা থেকে পেল? কোথা থেকে প্রেরণা পেয়েছিলেন? ঠাকুর রামকৃষ্ণ, মা সারদামণি, তার পিছনে ছিল তার মা। আমরা যদি দেখি কলকাতার বিশ্বনাথ দত্তের ছেলে দিয়ে ঘোড়ার গাড়িতে করে একজন অ্যাডভোকেট জেনারেলের তার বেটা রবীন্দ্রনাথ বীরেশ্বর বাবার সঙ্গে কলকাতা ঘুরছে ঘোড়ার গাড়িতে। বাবা বিশ্বনাথ দত্ত জিজ্ঞেস করছেন পুত্রকে, তুমি বড় হয়ে কি হতে চাও? সে বলছিল যে আমি বড় হয়ে এইটা হব। কোনটা? যে ঘোড়ার গাড়ি চালাচ্ছিল কোচম্যান, ঘোড়ার গাড়ি ড্রাইভার সতীশ। আমি তাকে দেখে বললো, তার পাখি পড়া পাখি চাবুক দেখে বলছিল আমি এটাই করি। তার বাবা আশ্চর্য হয়ে গেল যে আমার বেটা কি বলে। আবার জিজ্ঞেস করছে, আবার বলছে আমি কোচম্যান, এই সতীশ হব, এই ঘোড়ার গাড়ি ড্রাইভার হব। বাবা প্রবীণ বলছিলেন আমার ছেলে কত বড় ব্যক্তি হবে। আমরা যেমন ভাবি আমার ছেলে রত্ন হয়ে ইঞ্জিনিয়ার হবে। পাঠকরা বারবার বলছিলেন সর্বত্যাগী নয়, আমরা প্রচারক। তো এই রকম একজন বিবেকানন্দকে আমরা কি করে পেলাম? বাবা তো এটা শুনলো মানব বিশ্বরের কাছে, কিন্তু তার বাড়িতে ফিরে এসেই বিশ্বনাথ দত্ত তার স্ত্রীকে বলছে, ভুবনেশ্বরী দেবীকে, দেখো তোমার ছেলে কি বলে। ততক্ষণে তোমার ছেলে কি বলে? না বলে এই কোচম্যান হবে। মা ভুবনেশ্বরী দেবী কিছুই বলে না, শুনলেন কথাটা। সন্ধ্যেবেলা বাড়িতে যখন প্রদীপ জ্বালানো হলো, শঙ্করধ্বনি হলো, তখন মা বীরেশ্বরকে ডাকছে, বীরেশ্বর বউয়ের কাছে পড়ার পর মা তাকে রাখলো, তার মাথা হাত ধুয়ে। তার বাড়িতে আমরা এই গীতার ছবি দেখি, যে গীতার পুস্তক বিবেকানন্দ নিজের কাছে সবসময় রাখত। সেই গীতা পুস্তকের মধুপৃষ্ঠাকে ছবি দেখি যে ভগবান কৃষ্ণ রথ চালাচ্ছে আর পিছনে অর্জুন বসে আছে। আর সেখানে লিখে আছে আমাদের সবাই বাড়িতে আছে, না থাকলে আমরা রাখ। সেই ছবিটা দেখে মা বলছেন ছেলেকে, তুমি বড় হয়ে কি হবে? কোচম্যান হবে না, ড্রাইভার হবে না, ঘোড়ার গাড়ি ড্রাইভার? হ্যাঁ মা, এইগুলো তো হবে। তাকে দেখাচ্ছে ভগবান কৃষ্ণকে দেখাচ্ছে। বিশ্ব বিজয়ী দিবসে বিবেকানন্দ বীরে তার মা তাকে শেখাচ্ছেন, তুমি এই রকম বিশ্ব বিজয়ী হবে, কৃষ্ণের মতন সারা দুনিয়াকে চালাবে। এটাই ছিল নয় আশীর্বাদ। তার তেজস্বিতা, তার বীরত্ব, তার এই দুরন্ত। অশ্বিনী কুমার দত্ত বলছেন যে আমি যখন আলমায় ঘুরলাম, আলমায় ঘুরতে ঘুরতে দেখছি যে লোকেরা বলছে এখানে একজন সন্ন্যাসী, গেরুয়া কাপড় পরা সন্ন্যাসী, সে দুরন্ত ঘোড়া চড়ে ঘুরে বেড়াচ্ছে। তিনি বুঝতে পারেন কেসে এই ধরনের ঘোড়ায় চাপা পাহাড়ি এলাকায়। এটাই ছিল নরেন্দ্রনাথ দত্ত। স্বামী বিবেকানন্দ তার শরীরে ছিল দৃঢ়বদ্ধ শক্তি। আমরা যদি দেখি তার অপরান্ত শক্তি, তিনি ছোটবেলা থেকে তার সাঁতার সম্বন্ধে লোকেরা বলে যে নদীতে, পুকুরে, দরিয়াতে নয়, সমুদ্রে তিনি সাঁতার কাটতে পারেন। ঘটনা অনেক আছে, নৌকা ডুবি হয়েছে, তারপর তিনি সবাইকে ভাসিয়েছেন। তো এই ধরনের তার আর সম্বন্ধে আজকেও আমাদের দেশের প্রতিষ্ঠা আমাদের যুবকদের ভুল বোঝায়। বিবেকানন্দ বলছেন, আরে ফুটবল খেলি, গীতা পড়ে কি হবে ফুটবল খেল? বিবেকানন্দ কিছু তা বলেন। তিনি খেলার মাঠে তিনি বলছেন, দেখো ভালো করে বুঝতে চাও তাহলে তোমাকে ফুটবল দেখতে হবে, তাহলে তুমি স্বর্গের অধিকতম নিকটবর্তী হতে পারবে।
আমরা আমাদের ভুল ব্যাখ্যা করে যুবকদের শরীর চর্চা থেকে বঞ্চিত করলাম। আমরা ফুটবল ক্ষেত্রে পাঠালাম, তার বিরুদ্ধে বললাম। আমাদের দেশে আর স্পোর্টস কমপ্লেক্স করার জন্য সাইন যে আজকে করেছে বাংলা কেন বিবেকানন্দ করে করতে হবে। বিবেকানন্দ যে যুবক অবস্থা থেকেই তার শরীরের মধ্যে যে আর আর শক্তি সন্ন্যাসী হয়েছিলেন তিনি। যোগ বলে সন্ন্যাসীরা আকাশ পথে বিচরণ করতে পারে, কিন্তু স্বামীজি বেলুড় আকাশ পথে বিচরণ করেছেন। এইরকম একজন তেজস্বী যুবক যার অদ্বৈত আশ্রম আর সময় খেলা নিয়ে আলোচনা করছিলেন হরেন্দ্রনাথ দত্ত। তিনি বলছেন যে খেলার মাঠে উনি যদি যেতেন তাহলে আমরা দেখতাম যে তার নিউ টাউন ক্লাব, কলকাতা নিউ টাউন ক্লাবের নেতৃত্ব। হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার অধিকারী তিনি কেবল খেলাধুলো বা ইত্যাদি নয়, তার দল খেলাকে তিনি বিদেশে গিয়ে যখন দল খেলার মাঠে গেছেন দেখছেন আর সেখানকার লোকেদের সঙ্গে চর্চা করছেন, তারা বলছে যে তোমার দ্বারা এটা সম্ভব না, অনেক কিছু অভ্যাস করতে হবে। তিনি কিন্তু বললেন যে আমি একবার দেখতে পাই, বলে দেখুন এই যে বলটা আসলে গর্তের মধ্যে ফেলতে হবে। তিনি একবার সুযোগ নিলেন, তিনি আর বলটাকে ঠিক করতে ফেলে দিলেন। লোকের আশ্চর্য হয়েছিল, তার ভিতরে অপরন্ত শক্তি দীর্ঘত হলেও ইচ্ছা শক্তি, তার ভিতরে আর যে আর একাগ্রতা, এটা আমরা দেখলাম। যখন সমুদ্র নদীর ধারে পুকুরের পাড়ে ছেলেরা দিনের ঘোড়া ভাসিয়ে আর তারা তাকে বলছে, তারা ভয় দিনের ঘোড়াতে গুলি করার চেষ্টা করছে। আর তো স্বামী বিবেকানন্দ ওটা দেখে তারা হাসছে। স্বামীজি ছেলেগুলোকে দেখে বলছে কি ব্যাপার, বলে সন্ন্যাসী তুমি এসব বুঝতে পারবে না, তোমার এসব তাদের নয়। তো বিবেকানন্দ কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে তোমার কি মনে হয়, বলে এখানে লাগাতে পারবে, বলে দাও। তো একটা আর প্রথম একটা গুলিতে তিনি দিনের ঘোড়ায় লাগিয়ে দিলেন। দ্বিতীয় তারা বলতে শুরু করে বাচ্চা বেড়ে গেছে। দ্বিতীয় আবার একটা লাগাতে বললো, আবার ও নিশ্চয়ই সেনাবাহিনীতে ছিল। তারপরে তৃতীয় আরেকটা লাগাও, তৃতীয়ত লাগাবো। তো তার ভেতরে একাগ্রতা, তার ভিতরে নিষ্ঠা, যে কাজের প্রতি তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, তার ভিতরে অপরন্ত শক্তি কেমন আমরা যদি সাথী নক্ষত্রে কথা জানি, আমরা যদি সমুদ্রের ঝিনুকের কথা জানি, তাহলে দেখবো স্বামীজি সেটাই ছিলেন। তিনি ছিলেন এখানকার মানব জীবনের সঙ্গে। কিন্তু যেমন সাথী নক্ষত্রে যখন আর বৃষ্টি হয়, সেই সময় সমুদ্রের ঝিনুক আঁকা সমুদ্রের উপরে উঠে আসে, আর সাথী নক্ষত্রের বৃষ্টি থেকে তারা সেইটাকে পান করে তাড়াতাড়ি সমুদ্রের গর্ভে চলে যায়, তার ভিতরে মুক্ত পাওয়া যায়। সেই জন্য ডুবুরিরা সমুদ্রের গর্ভ থেকে মুক্তদের জন্য ঝিনুক খুঁজে। তো স্বামীজি এটাই ছিলেন, তার যে শ্রেষ্ঠত্ব, তার যে অপরন্ত শক্তি, তার চেহারার মধ্যে, তার মুখমণ্ডলের মধ্যে তিনি ছিলেন মল্লযুদ্ধে এক্সপার্ট। কিছু লোক যুদ্ধ করছে, মল্লযুদ্ধ করছে, কুস্তি আমরা দেখেছে। স্বামী বিবেকানন্দ গেরুয়া কাপড় পরা আলখাল্লা পরা যুবক দাঁড়িয়ে আছেন, দেখছেন। আর দেখতে দেখতে একজন মল্লযুদ্ধের যারা প্র্যাকটিস করছিল তারা স্বামীজি দেখে বললো, সাধু খুব খাওয়া দাওয়া, এসব তোমার দ্বারা কম নয়, পারবে লড়তে? তার একটা ভাইয়ের থাপ্পড় মেরে স্বামীজিকে চ্যালেঞ্জ জানালো। স্বামীজি বললেন লড়বে? তাহলে সাধু কি বলে আমাদের সঙ্গে লড়তে চায়। তো স্বামীজি বললেন ঠিক আছে। স্বামীজি তাকে আলখাল্লা খুলে ফেললেন, আর তার কাপড়টা যেটা সেটাকে কাঁচা মেরে মাল পোছা মেরেই তার সঙ্গে লড়তে আরম্ভ করলেন, আর এক প্যাচেই তাকে কাবু করে দিলেন। এটা ছিল স্বামী বিবেকানন্দ। জিমন্যাস্টিকের কথা প্রাপ্তরা বলছিলেন, তার জিমন্যাস্টিক ছোটবেলায় শুরু। বাড়িতে চাপা গাছের ডাল, বন্ধুদের নিয়ে চাপা গাছে ফুলছে, লোকেরা বলছে এখানে আর আর উঠাচ্ছে, তাকে কিছুতেই কেউ থামানো যাচ্ছে না। এটা ছোটবেলা থেকেই তার ছিল প্রশান্ত, তার প্রশান্ত কিবা আর প্রশস্ত কিবা, বিস্তৃত বুক, বক্ষ, তার শরীর কেমন ছিল 5 ফুট 8 ইঞ্চ। এইরকম একজন আর যুবক, তার বিশাল গঠন, সুদৃঢ় আর শক্তিশালী শরীর শুধু ছিল না, তার দেহ ছিল শক্তিশালী। ডাম্বেল ডন বৈঠক শেষ দিন পর্যন্ত তিনি করে গেছেন।
তার আর যে জিমনাস্টিক, তার যে কুস্তি, তার যে মল্লযুদ্ধ, তার ক্রীড়ার সম্ভাবনা এই কলকাতার আখড়া থেকেই শুরু হয়েছিল। শুধু কিশোর অবস্থা থেকে নরেন্দ্রনাথের এই ধরনের খেলাধুলো। আর ঘোড়ায় চাপা শুধু নয়, এক রমণী ঘোড়ার গাড়ি, দুরন্ত ঘোড়ার সামনে পড়েছে, চিৎকার করছে বাঁচাও বাঁচাও। তো এক কিশোর নরেন্দ্রনাথ ছাপ দিয়ে ঘোড়ার আর তার বলখা সেটা আর ধরেছে, তারপর সেই মহিলাকে এবং তার শিশু সন্তানকে রক্ষা করেছে। এটাই ছিল স্বামী বিবেকানন্দ। আমি অভদ্র পাত্রীর কথা বলেছি, তাদের ঘাড় ধরে তাদেরকে আর শিক্ষা দিয়েছিলেন, তুমি কোনোদিন যদি আমাদের হিন্দু ধর্মের সম্বন্ধে একটি কটূক্তি করেছো, তোমাদের এই আর অসভ্যতাকে আমি কোনোদিন বরদাস্ত করবো না, সমুদ্রে আর তোমাদেরকে আমি ছুঁড়ে ফেলবো। এই ধরনের গলার ধরে তিনি তাদেরকে শক্তি দিয়েছিলেন, এক অসাধারণ শক্তির। এই ধরনের একজন ব্যক্তি তার সুন্দর আয়ারকে তার সঙ্গে একবার পাঞ্জা কষার জন্য তাকে আহ্বান জানিয়েছিলেন। এই পাঞ্জা কষার জন্য যখন তিনি এগিয়েছেন, স্বামীজির সঙ্গে তিনি পেরে উঠেন। এই ধরনের খেলাগুলোর সম্বন্ধে যদি কথা বলি তো অনেক কথা আছে। স্বামীজির তেজস্বিতা শুধু নয়, তার মানুষ তৈরির কাজ। তিনি বলছেন বি অ্যান্ড মেক, বানাও ওর বানাও। এই ধরনের স্বামীজির বুদ্ধিমত্তা, উপদের ঝুঁকি নিয়ে কাজ করার চরিত্র পর কেমন। আমেরিকায় একজন মহিলা স্বামী বিবেকানন্দকে দেখে, তার চেহারা, তার মুখমণ্ডল প্রশান্ত দেখে স্বামীজির কাছে এসে বলছেন যে, স্বামীজিকে বলছেন তোমার মতন আমার একটা পুত্র চাই। তার ভাবনা স্বামীজি বুঝতে পারলেন। স্বামীজি চোখ বন্ধ করলেন 1 মিনিট, তারপর বললেন যে আমার মতন সন্তান যদি চাও, তুমি আমাকেই তোমার সন্তান মনে করো না। এটাই ছিল তার চরিত্র বল। স্বামী বিবেকানন্দ বলছেন মহাবীরের আদর্শে মহাবীরের পূজা করো, শক্তির পূজা করো। বাংলার ঘরে ঘরে এই ইচ্ছা শক্তিকে, এই কর্মশক্তিকে বাড়িয়ে তোলার জন্য স্বামী বিবেকানন্দ মহাবীরের পুজো করতে বলেছেন। স্বামী বিবেকানন্দ সমরসতা, আনটাচেবিলিটি। কেরলে প্রবেশ করছেন, তিনি প্রবাস করতে করতে ঘুরতে ঘুরতে কেরলে দেখছেন যে নিচু জাতের লোকেরা তারা গলায় ঘন্টা বেঁধে বলছে সরে যান সরে যান, আমার ছায়া মারাবেন না, আমাকে ছোবেন না, আপনার অপবিত্র হয়ে যাবে। স্বামীজি বলছেন আমি কোন পাগল দেশে আসলাম। এই যে আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা, উঁচু নিচু ভেদভাব স্বামীজিকে পুরোপুরি খেয়েছে। স্বামীজি তার ব্যবহার আচরণের দ্বারাই কিভাবে তিনি তার সমাজের মধ্যে এই আনটাচেবিলিটি দূর করা যায় তার অনেক অনেক উদাহরণ আছে। আজকে সময় কম, আমরা আর আমাদের সময় হয়ে গেছে। আমরা যদি দেখি স্বামীজির কে পরখ করেছিলেন মা সারদা। একবার ছোট্ট মঠ, মা নিজেই সবজি কাটতেন, রান্না করতেন মা সারদামণি, আর তার জন্য ছুরি আনতে বললেন স্বামী বিবেকানন্দ। নরেন্দ্রনাথ দৌড়ে গেলেন, একটা ছুরি নিয়ে এসে আর তিনি মা সারদামণিকে দিলেন। মা সারদামণির দিকে আশ্চর্য হয়ে গেল। মার দিকটা মা সারদার দিকে দিলেন, যে দিকটা ধারালো, সেই ধারালো দিকটা নিজের হাতে ধরলেন। মা সারদা বলছেন তুমি জগতের সব দুঃখ কষ্ট নিজেই নেবে। অল্প বয়সে 39 ইয়ার্সে তিনি জগতের অনেক দুঃখ কষ্ট তিনি নিজে নিয়েছেন। অনেক দিন না খেয়ে অনাহারে রাজস্থানে ঘুরেছেন। রাজস্থানে স্টেশনে 3 দিন আছেন। সমস্ত হিন্দু ধর্মের কথা লোকে কিছু খেতে কেউ বলে না। একজন মুচি সে দেখছিল স্বামীজি তো একজন 3 দিন ধরে এখানে আছে, কেউ তো খেতে দেয় না। সে একদিন এবং তার স্ত্রী হাঁড়ি কড়াই উনুন সব নিয়ে এসছে, স্বামীজি আপনি রান্না করে খান। 3 দিন কিছুই খাননি, সবাই তো ভাষণ দিয়ে শুনে চলে যাচ্ছে। স্বামীজি বললেন যে এরাই তো ভগবান এসছে। স্বামীজি তাড়াতাড়ি বললেন তোমার বাড়িতে খাবার আছে, আমরা তো নিচু যাও, আমাদের বাড়ি খাবে মানে তোমার স্ত্রী রান্নাই খাবে। এটা ছিল স্বামীজি যখন সেখানে সমস্ত বনবাসী মাওদার জনজাতি লোকেদেরকে নিজে রান্না করে খাইয়েছে। এটা ছিল স্বামীজির আর ব্যবহার আচরণ।
স্বামীজির কথা শেষ হবে না। আমরা এখানে যারা আছি তারা প্রত্যেকেই যে স্বামীজির সম্বন্ধে জানি। তিনি বলছেন স্টপ নট টিল দ্য মোর ইজ ফিনিশড। এই যে কথাটা, এটা জাতিকে আজকে শেখাতে হবে। তাহলে এটাই আমাদের বাণী, এটাই আমাদের আর আমাদের চিন্তা। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে আজকে আর এই হিন্দু ভারত যখন পাহাড়ে হোক গরিব বাড়িতেই হোক, আজকে যখন হিন্দুত্বের পরিচয় আমরা দিয়ে গর্ববোধ অনুভব করছি। আজ থেকে 150 বছর আগে যে স্বামী বিবেকানন্দ আর জন্মেছিলেন, 127 বছর আগে আমেরিকার মতন জায়গায় গিয়ে তিনি হিন্দুত্বের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। তাহলে আমরা কেন বাংলার লোকেরা, আমরা যখন সারা ভারত হিন্দুত্বের জয়জয়কার করছে, রামের পুজো করছে, বীর হনুমানের পুজো করছে, মহাবীরের পুজো করছে, বাংলার বাড়িতে বাড়িতে কখন হবে এই পুজো? বাংলার বাড়ি বাড়িতে নরনারীরা কখন এই ডাকবে? প্রতিদিন হিন্দু হত্যা, প্রতিদিন রমণীর অত্যাচার। স্বামীজি তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলেছে। ধর্মান্তকরণ চলছে বাংলায়, সারা উত্তরবঙ্গ জুড়ে এই লকডাউনের সময়, এই সংক্রমণের সময় প্রতিদিন লাভ জেহাদের শিকার। নারী তো নারায়ণী মা, তিনি নারী জাতি রক্ষার কথা বলেছেন, আর সেই নারীর অপমান হচ্ছে। তাহলে তেজদীপ্ত যুবক চাই, এই জন্য শরীর চর্চা করতে হবে, মনের শক্তি বাড়াতে হবে। আজকে স্বামী বিবেকানন্দের ভাবনা নিয়েই আমরা বাংলা রক্ষা করতে পারি। স্বামীজি বলছেন ধর্মান্তকরণ। স্বামীজি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে যদি কোনো হিন্দু সমাজ থেকে একজন অন্য ধর্মে চলে যায়, তাহলে হিন্দু সমাজ একজন কমলো না, একজন শত্রু তৈরি হবে। আজকে এই সমাজের লোকেরা, আজকে আমাদের যুবক যুবতীরা যারা তথাকথিত প্রতিযোগী বলে কলকাতায় কাঁপিয়ে বেড়াচ্ছেন, তারা এটা দেখতে পাচ্ছেন না। চেঞ্জ অফ রিলিজিয়ন, চেঞ্জ অফ নেশনালিটি। আমাদের দেশের তিনি ধর্মবোধ জাগাতে বলেছেন। ধর্ম কোনটা? সমাজকে যেটা রক্ষা করবে। আজকে আমাদের দেশের গোমাতা, নারী জাতি, মাতৃজাতি, দেশ মাতা, এই দেশের পূজা করতে বলেছেন। স্বামীজি তার চিকাগো ভাষণের পর তার যে চিন্তা সমস্ত সমাজ যখন গ্রহণ করতে শুরু করেছে, তখন আমার মনে রাখবো আর তার যে রেখে যাওয়া কাজ পরবর্তীকালে কন্যাকুমারীকে কিছু বিরাট বিখ্যাত শিলার উপর মন্দির তৈরি করছে। স্বামী ওখানেই ধ্যান করেছিলেন 3 দিন। সেই 3 দিন ধ্যানের মধ্যে তিনি না খেয়ে না ঘুমিয়ে, যেখানে মা কুমারীর ছাপ, সেই ছাপ যেখানে মা কুমারী হিমালয়ের দিকে তাকিয়ে শিবের আরাধনা করেছিলেন, সেই জায়গায় স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। ধ্যানের পর তিনি বলেছিলেন আবার ভারত জাগবে। আজকের যে ভারত তার থেকে অনেক অনেক গুণে তিনি আবার অত সিংহাসনে উপবিষ্ট হবেন। এই স্বামীজির যে ভবিষ্যৎবাণী আমাদের চোখের সামনে আমরা দেখি, আর তার জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু অপেক্ষা করলে হবে না, আমাদের সেই জন্য স্বামীজির যে দেওয়া কাজ, আমরা আমাদের দেশের হাজার হাজার মানুষকে এইভাবে সংগঠিত করতে। তিনি সংগঠনের কথা বলেছেন, এই সংগঠনের আদর্শ নিয়ে আমরা বলবো। স্বামীজি বলছেন যে তোমাদের জীবনে অনেক দেবদেবী আসবে। আগামী 50 বছর যত দেবী আছে সব বিচার করতে বলো। একমাত্র আরাধ্য দেবী ভারত মাতা, ভারত মাতা, ভারত মাতা। ভারত মাতার পূজারী হিসাবে আমরা যারা এখানে ভূমিতে জন্মেছি, আমাদের এখানকার যারা সন্তান সন্ততি, এই দেশকে যারা মা মনে করে, তারা আমার ভাই বোন, তাদের রক্ষার দায়িত্ব, তাদের এই ভাবনা সবাই আমরা এক। এই বিরাট হিন্দু সমাজ যারা দেশকে এই ধরনের মা মনে করে, সেই তার রক্ষার দায়িত্ব আমাদের। স্বামীজি বলছেন বীর কুসুমরা, এই জন্য বীর স্বামী বিবেকানন্দের আর অমর পৃথিবী এবং তার 39 ইয়ার্সে তার যে তেজদীপ্ত চিন্তা, বুদ্ধিমত্তা, বিপদের ঝুঁকি নিয়ে সমাজ রক্ষার কাজে আসা, তার যে আর বিরাট জগতের মাঠ থেকে তিনি যে অপরন্ত শক্তি অর্জন করেছিলেন, সেটা আমাদের সবাইকে প্রেরণা দেবে। আমরাও ভগবানের কাছে প্রার্থনা করবো স্বামী বিবেকানন্দের যে চিন্তা সেটা আমার মধ্যে প্রমাণিত হোক, তার যে অপরন্ত শক্তি আমাদের প্রতি জাগ্রত হোক। আমরাও যেন নিয়মিত চেষ্টা করতে পারি জন বৈঠক, কুস্তি, মল্লযুদ্ধ, তার যে আর সিমলা মেমাদারি নিয়মিত যাওয়া, মুগুর ভাজা, এসব মনে রেখেই
আমরাও আমাদের এই শরীরচর্চায় রত থাকবো, নিরোগী শরীর এই কঠিন সংকটে, মহামারী সংকটে আমরা নিশ্চিত জয় করতে পারি। আর তার জন্য আমাদের এই সংগ্রামের সঙ্গে লড়ছি, আমরা এই সংক্রমণের বিরুদ্ধে লড়ছি, কিন্তু লড়তে হবে এখন স্বামীজির দেওয়া রেখে যাওয়া যে চিন্তা, এই হিন্দু সমাজের রক্ষার জন্য আমাদেরকে আরো অনেক অনেক শক্তি নিয়োগ করে আমাদের কাজ করতে হবে। এই কাজ করার শক্তি ভগবান আমাদের দিক, একটু বলে আমি শেষ করছি। চরই গতি, চরই গতি। অসংখ্য ধন্যবাদ মাননীয় অদিত্যদাকে। অদিত্যদা আমাদের মার্গদর্শন করলেন। আজকের এই বিশ্ব বিজয় দিবসে আমরা স্মরণ করলাম বিবেকানন্দর সেই 127 বছর আগের সেই মহেন্দ্রক্ষণকে। উনি ঠিকই বলেছেন যে সেই সময় যোগেন পাল বা নবগোপাল মিত্র বা অম্বু গুহ এদের কাছেই বিবেকানন্দ বেড়ে ওঠা। রেসলিং, সামারসল্ট এবং হ্যান্ডস্ট্যান্ড এগুলো উনি খুব ভালো করতেন। এবং ট্রপিজ বারে ওনার যে খেলা, সেই খেলা সেই সময় সবার কাছে, অর্থাৎ তার সতীর্থদের কাছে একটি বিস্ময়ের ছবি নিয়ে আসতেন। উনি বলেছেন যে প্লে ইজ জাস্ট লাইক এ সিম্বল অফ স্ট্রাগল ইন এ লাইফ, অর্থাৎ খেলা হচ্ছে জীবন সংগ্রামের একটি দোতনা মাত্র। তিনি তার পাশ্চাত্যের একটি বন্ধুকে চিঠিতে লিখছেন। আমি এরপরে অনুরোধ করব, আমাদের মধ্যে আছেন সম্মাননীয় শ্রী তপন মোহন চক্রবর্তী মহাশয়, আমরা ওনার কাছে এই স্মৃতিচারণার পরবর্তী অংশ আবার একবার শুনবো এবং নিজেদেরকে সমৃদ্ধ করব। তপন স্যার, শ্রী তপন মোহন চক্রবর্তী। তপন স্যার শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন? স্যার বোধহয় আমাদের সঙ্গে নেই। আমি আছেন, উনি কিন্তু মিউট হয়ে রয়েছে। আচ্ছা, রাখেন, তখন তাকে ফোন করুন তো। হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার কি সরে যাচ্ছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, নমস্কার। আমাকে এখন যে কথা বলতে বলা হলো, অদ্বৈতদা যে কথা বললেন, তারপরে আর বিশেষ কিছু বলার আছে বলে আমি মনে করছি না। তবুও তার খেলাধুলা সম্পর্কে অদ্বৈতদার যে কথাগুলো বললেন সে সম্পর্কে বলতে পারি, তিনি ছোটবেলা থেকেই খেলাধুলার চর্চা করেছেন। তিনি বাড়িতে হাডুডু খেলতেন তার পরিবারের সব ছোটদের নিয়ে, এবং তাতে মাঝে মাঝে বড়রা বিরক্ত হয়ে, এবং সেই কোপ কাটা হতো খড় দিয়ে, আর এই চাতালে খড় দিয়ে কোপ তৈরি করা হতো। সেই সব রাতের বেলায় বয়স্কদের ঘুম ভেঙে যেত, আর হইচয়ে তারা এসে সব ভেঙে টেঙে দিয়ে চলে যেত। তারপরে অদ্বৈতদা যে কথা বললেন, বিদেশে উনি একদিন ঘুরছেন, নদীর পাড়ে দেখছেন একদল ছেলে ডিমের খোলা ভাসছে, সেগুলোকে গুলি করছে। গুলি করে দেখছে একটাও তারা লাগাতে পারছে না। আর স্বামীজি দেখে হাসছে। তারা স্বামীজির হাসি দেখে তারা স্বামীজিকে বললেন, তুমি যে হাসছো, তুমি পারবে লাগাতে? বলে, তাও আমি একবার চেষ্টা করে দেখি। অদ্বৈত যে কথা বললেন, তিনি প্রথমবারেই তখন এই ডিমের খোলা ভেঙে দিলেন গুলি করে, সবাই অবাক হয়ে গেলেন। এবং তারপরে অদ্বৈত শুরু করেইছেন, 3 বার পর পর তিনি গুলি ছোড়ার পরে তারা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। আর এই যে ঘোড়ার কথা বললেন, এই ইয়েতে, এই জায়গাটার নাম হচ্ছে, যে ঘোড়ায় চড়ে পাহাড় থেকে আলমোড়া না, আলমোড়ার থেকে ওই ওপরে ওই যেটা এখন ওখানে মঠ হয়েছে, মায়াবতীতে উনি ঘোড়ায় চড়ে আসছেন। সুকুমার দত্ত দেখে, হ্যাঁ, তাকে আগে বলা হয়েছিল একজন
সন্ন্যাসী এসেছেন, তিনি ঘোড়ায় চড়ে বেড়ান। তিনি ওই দেখলেন যে ওখানকার যিনি ওই সাহেব ছিলেন, কেন অর্পদা অর্পদা হ্যাঁ, স্যারের কথা শুনতে পাচ্ছি না আমরা। তখন শুনতে পাচ্ছেন? স্যার লেফট হয়ে গেলে আমার মনে হয় কোনো টেকনিক্যাল প্রবলেম, নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আমরা আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাই। আমরা আমাদের কার্যক্রমের অন্তিম লগ্নে পৌঁছে গেছি। এই অন্তিম লগ্নে আমি অনুরোধ করব সম্মাননীয় শ্রী বিভাস মজুমদার, দক্ষিণবঙ্গ প্রান্তের সংগঠন মন্ত্রী এবং পূর্ব ক্ষেত্রের সংযোজক, সম্মাননীয় বিভাস দাকে অনুরোধ করব অতিথি অভ্যাগত এবং আজকের এই কার্যক্রমে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করার জন্য। বিভাস দা। সবাইকে নমস্কার। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। আমি একটু বিরক্ত করছি, মানে এটা একটু অফ হয়ে গেছিল। হ্যালো হ্যালো, এটা অফ হয়ে গেছিল। হ্যাঁ, এটা আমার এটা গন্ডগোল করছিল। আমি একটা এই আজকে আমি একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি, ঠিক আছে? বলো। বিবেকানন্দ, তরুণ তাপস বীর সন্ন্যাসী, গেলে দিতে লোক শিক্ষা, বজ্র মিলাতে দিয়েছ ভারতে, সেবা ও ত্যাগের ভিত্তি, আত্মশক্তি পূর্ণ বিকাশে মানুষ করার কারিগর, ধর্ম বিরোধ বুঝায় সেবিছ নররূপী ঈশ্বর, কর্মযজ্ঞে আহুতি তোমার মুক্ত জীবনানন্দ, বিবেকের বাণী জাগালে ভারতে স্বামীজি বিবেকানন্দ। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। স্যার সুন্দর একটি কবিতা পাঠ করে আমাদের শোনালেন। আজকে আমাদের প্রাপ্তি, আমরা অদিত্যদাকে পেয়েছি, ওনার কাছে বৌদ্ধিক শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। স্যারকে পেয়েছি, উনি আমাদের কবিতা শোনালেন। দেবাশিস দা আমাদের গান শোনালেন। আমাদের একদম তরুণ কার্যকর্তা রিয়া এবং অজয় দা সেই দিনের সেই স্পিচটাকে আমাদেরকে আবার স্মরণ করালেন। অন্তিম লগ্নে আমি বিভাস দাকে অনুরোধ করবো আজকে কার্যক্রমের ভোট অফ থ্যাঙ্কস ধন্যবাদ জ্ঞাপন করে সমাপ্তির জন্য। বিভাস দা। আমরা প্রতি বছর এই সময় ভারত জাগো দৌড়ের কার্যক্রম করি। আমার মনে পড়ছে যে গত 2 বছর আমরা এ ধরনের কার্যক্রম করেছিলাম, যেটা বিবেকানন্দের বাড়ি থেকে সেই ভারত জাগো দৌড় শুরু হয়েছিল। এক বছর মা সারদা দেবীর বাড়িতে শেষ হয়েছিল এবং তার পরের বছর আবার বিবেকানন্দের বাড়ি থেকে ভগিনী নিবেদিতার বাড়িতে শেষ হয়েছিল। এবং সেই দৌড়ে আর মশাল দৌড় ছিল এবং সেই প্রায় 1000 যুবক যুবতী সেই দৌড়ে অংশ নিয়েছিল। সেরকম একটি অভিনব কার্যক্রম আমরা করেছিলাম এবং তার সেই ভারত জাগো দৌড় 11 সেপ্টেম্বর শিকাগো বক্তৃতাকে স্মরণেই রাখা হয়েছিল এবং তার শুভ উদ্বোধন হয়েছিল স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের 80 বছরের মাধ্যম দিয়ে। তো আমরা এবছর যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই পরিপ্রেক্ষিতে আমরা এ ধরনের অনুষ্ঠান এবছর রাখতে চাই না। আমরা সামাজিক যে বিধি সেটাকে অনুসরণ করে এবছর আমরা যে
টেকনোলজির সুযোগ নিয়ে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি। তাতে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। আর এখানে উপস্থিতির মধ্যে যাদের উল্লেখযোগ্য, যাদের নাম না করলেই নয়, আমরা তো অদ্বৈতদার নাম শুনেছি, এই যার বক্তব্য আমরা শুনলাম, আমরা মধুময়দার নাম শুনেছি। এটা ছাড়াও এরকম অনেক ব্যক্তি এখানে উপস্থিত আছেন আর যাদেরকে একবার আমার মনে হয় তাদের নাম উল্লেখ করা প্রয়োজন আছে। আমাদের এই কার্যক্রমের মধ্যে উপস্থিত আছেন ডক্টর সুপ্রিয় পাজা, যিনি মধ্য কলকাতার সেরা ভারতের সভাপতি আছেন, যিনি একটি স্কুলের পার্ট স্কুলের যিনি প্রধান শিক্ষক। এখানে উপস্থিত আছেন শ্রী ইন্দ্রাণী সরকার, যিনি ফুটবলের মহিলা ফুটবলের যিনি ইস্টবেঙ্গল মহিলা ফুটবলের ম্যানেজার। এখানে এরকম উপস্থিত আছেন প্রবীণ ভট্টাচার্য, যিনি একটি এনজিও প্রতিষ্ঠান চালান এবং রামকৃষ্ণ মিশনের সাথে নিজেকে যুক্ত রেখেছেন। এখানে ভারতীতে আছে আগে ক্লিপবোর্ড ভিশন বাটে ক্লাউড করে না কপিকে নিয়ে যা थोड़ा कोनो क्लाउड में से ये पेस्ट मार लेंगे क्या माउस लेके जा ले से कनेक्ट कॉपी करके उधर पेस्ट कर ले तो ना यूट्यूब में देखा होता है और की जैसे माउस लगा ले आएगा लैपटॉप में एक्टिव कर दिया माउस पर रख के दूसरा लगा दिया पेस्ट कर दिया कॉल के लिए भी माउस खराब है तो नहीं होता तो टिकटॉक में देख लिया होगा ना नहीं सब दिमाग वालों टिकटॉक पे होती है नहीं कि डिस्कनेक्शन कर रहा था नेटवर्क प्रॉब्लम देखिए डिस्कनेक्ट करते हैं ना देखा ओबीएस में रिकॉर्डिंग होता है वो देखते हैं रिकॉर्डिंग को पॉज करो रिकॉर्डिंग पॉज करो